প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আগামীকাল ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের গণিত বিষয়ের যে মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেটা আমরা উত্তরপত্র নিয়ে আলোচনা করছি। তোমরা ইতিমধ্যে প্রশ্নটা পেয়ে গেছো। আমাদের কাজ একটা হচ্ছে সাশ্রয়ী হই, সঞ্চয় করি, এটা। শিক্ষার্থীরা, এই অংশের মধ্যে আমাদেরকে বলা হয়েছে একটা পড়ার টেবিল বানাতে হবে, তবে শর্ত প্রযোজ্য। টেবিলের দৈর্ঘ্য প্রস্থ সমান হতে হবে। এবার দেখো, টেবিলটির খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছো। সঞ্চয়ের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে তার তার ততগুণ টাকা সঞ্চয় করতে হবে। এইভাবে একটা নমুনা এখানে দেওয়া হয়েছে। যেমন মনে করো তুমি প্রথম মাসে ৩ টাকা সঞ্চয় করেছো, তাহলে দ্বিতীয় মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ হবে ৩ গুণ ৩ অর্থাৎ ৯ টাকা। এভাবেই তোমাকে সঞ্চয় করতে হবে। এবার তুমি তোমার সহপাঠীর সাথে আলোচনা করে দেখেছো এবং প্রথম মাস থেকে তুমি কত টাকা সঞ্চয় করতে চাও সেই বিষয়ে তোমার সহপাঠীর সাথে আলোচনা করেছো এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব। আশা করি এই উদ্দীপকটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তবে মনে রাখতে হবে, টেবিলটির দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু সমান। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এইটাও মনে রাখতে হবে, প্রথম মাসে যদি মনে করো ৩ টাকা সঞ্চয় করো, পরবর্তী মাসে হবে ৩ গুণ ৩ অর্থাৎ ৯ টাকা। এটাও তোমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো শিক্ষার্থীরা, আমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছে সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। অর্থাৎ সঞ্চয়ের হিসাবটা তুমি কিভাবে ছক আকারে লিখবা। তাহলে শিক্ষার্থীরা আমরা এটার উত্তরপত্রটা এভাবেই দিতে পারি। মনে করো শিক্ষার্থীরা, আমার টেবিলটা বানানোর জন্য ৬,০০০ টাকা প্রয়োজন। এখানে একটু মিস্টেক হয়েছে, কষ্ট করে এটা একটু ঠিক করে নিবা। মনে করো এখানে আমি ৯,০০০ দিয়ে ফেলেছি। আমার টেবিলটি বানানোর জন্য ৬,০০০ টাকা প্রয়োজন। তাহলে প্রথম মাসে যদি আমি ৩ টাকা সঞ্চয় করি, তাহলে পরবর্তী মাসে হবে অবভিয়াসলি ৩ গুণ ৩, যেটা হচ্ছে ৯ টাকা। এর পরের মাসে আরো ৩ গুণ ৩ গুণ ৩, তার মানে হবে ২৭ টাকা। এর পরবর্তী মাসে আরো ৩ গুণ ৩ গুণ ৩ গুণ ৩, অর্থাৎ ৮১ টাকা। এর পরবর্তী মাসে একইভাবে ৩ গুণ ৩ গুণ ৩ গুণ ৩ গুণ ৩, অর্থাৎ ৫টা ৩। অর্থাৎ প্রথম মাসে দেখো ৩ একটা, দ্বিতীয় মাসে ৩ দুইটা, তৃতীয় মাসে ৩ তিনটা, চতুর্থ মাসে ৩ চারটা, পঞ্চম মাসে ৩ হচ্ছে ৫টা, ষষ্ঠ মাসে ৩ হচ্ছে ৬টা, আর সপ্তম মাসে ৩ হচ্ছে ৭টা, আর অষ্টম মাসে ৩ হচ্ছে ৮টা ৩। গুণ করার পর আমরা এই রেজাল্টটা পেয়েছি। তো আমরা এখান থেকে একটা জিনিস হিসাব করতে পারি, যেহেতু আমার অষ্টম মাসে সঞ্চয়ের পরিমাণটা ৬,০০০-এর প্লাস, অর্থাৎ ৬,০০০ ৬,০০০ সামথিং, তাহলে আমি অষ্টম মাসে আমার টেবিলটা ক্রয় করতে পারবো। অর্থাৎ ৮ মাস সঞ্চয় করার পর আমি আমার টেবিলটা ক্রয় করতে পারবো। এই হলো তোমার আনসার। তো তাহলে সঞ্চয়ের ছকটা আমরা দেখাইলাম। এবার সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? অবভিয়াসলি সূচক আকারে প্রকাশ করা যাবে। কিভাবে প্রকাশ করতে পারি দেখো, জাস্ট একটা নমুনা আমি তোমাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীরা। এই যে দেখো, যেমন মনে করো প্রথম মাসে x টাকা, দ্বিতীয় মাসে x স্কয়ার, তৃতীয় মাসে x কিউব, চতুর্থ মাসে x টু দি পাওয়ার 4, পঞ্চম মাসে হচ্ছে x টু দি পাওয়ার 5। তো আমরা যেহেতু ৩ টাকা করে নিয়েছি, সো আমরা এদেরকে কিভাবে করতে পারি? তাহলে দেখো, প্রথম মাসে হচ্ছে 3, ঠিক আছে? আমি এখানে তোমাদেরকে লিখে দেখাচ্ছি। প্রথম মাসে হচ্ছে 3, দ্বিতীয় মাসে হচ্ছে 3 স্কয়ার, যেহেতু ৩ গুণ ৩ ছিল, এখানে ৩ গুণ ৩ ছিল। এর পরের মাসে যেহেতু মনে করো ৩ ছিল কয়টা? ৩টা, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 কিউব। এর পরের মাসে ৩ ছিল 4টা, সো আমরা এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। এরপর পঞ্চম মাসে ছিল ৩ ছিল 5টা, সো আমরা এটাকে লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 আকারে। তাহলে দেখো আমরা কত সহজে সূচকের মাধ্যমে এটাকে প্রকাশ করলাম। এটা হচ্ছে তোমাদের ২ নাম্বার, অর্থাৎ কাজ ১-এর ২ নাম্বার কোয়েশ্চেন। সো তোমরা এখানে লিখে দিতে পারো, এটা হচ্ছে ২ নং। ওকে? আর এই যে এই ছকটা হচ্ছে তোমাদের ১ নাম্বার। সো তোমরা এই জায়গায় ১ নং লিখে দিতে পারো। ঠিক আছে? ১ নং কোয়েশ্চেন এবং ২ নং কোয়েশ্চেন অলরেডি আমরা ইতিমধ্যে আনসার দিয়ে দিয়েছি। ঠিক আছে? এটা হচ্ছে ছকের মাধ্যমে উপস্থাপন করেছি। এই জিনিসটা লেখার প্রয়োজন নাই। এটা তুমি চাইলে নাও লিখতে পারো। যেহেতু প্রথম ১ নাম্বার প্রশ্নের জন্য, এটার জন্য পরবর্তীতে অবশ্যই তোমার জায়গা থাকবে। তাহলে আমরা এটাকে এভাবে ১ নাম্বার এতটুকু লিখব। ২ নাম্বার প্রশ্নের আনসারটা আমরা এতটুকু লিখলে চলবে। এ হলো বিষয়। এবার আমাদের ৩ নাম্বার প্রশ্নের মধ্যে যাই। আচ্ছা, এটার জন্য তো একটা যুক্তি দিতে হবে। এখন কি সূচক আকারে প্রকাশ করা যাবে, কিন্তু ব্যাখ্যা দাও। সো আমরা এখন ব্যাখ্যাটা দিব। এই ব্যাখ্যাটা আমরা কিভাবে দিতে পারি?
সেক্ষেত্রে আমরা এখানে দিয়েছি হ্যাঁ, সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যায়, কারণ প্রথম মাসের সঞ্চয় যদি x টাকা অথবা x টাকার পরিবর্তে 3 টাকা হয়, তাহলে প্রতি মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসের সঞ্চয় গুণ করতে হবে। অর্থাৎ x যদি নাও তাহলে এর পরের মাসে x এর সাথে x গুণ করতে হবে। অর্থাৎ প্রথম মাসে যদি তুমি 3 টাকা নাও, পরের মাসে ওই 3 এর সাথে আরেকটা 3 গুণ করে 3 স্কয়ার। এভাবেই মূলত সূচক আকারে প্রকাশ করা যায়। এবার পরবর্তী প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত হবে। শিক্ষার্থীরা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে মনে রাখতে হবে, যেহেতু আমার সঞ্চয়টা হচ্ছে বলতে গেলে 3 টু দি পাওয়ার n, অর্থাৎ মাসের সংখ্যার উপর ডিপেন্ড করে। যেমন প্রথম মাসে অর্থাৎ n এর জায়গায় যদি n হয় 1 হয়, তাহলে সেক্ষেত্রে 3 টু দি পাওয়ার 1 অর্থাৎ 3। দ্বিতীয় মাসে অর্থাৎ n এর জায়গায় যদি 2 হয়, তাহলে হচ্ছে তোমার 9 টাকা সঞ্চয়। তৃতীয় মাসে n এর জায়গায় যদি স্যার 3 হয়, তাহলে আমার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 27 টাকা। চতুর্থ মাসে n এর জায়গায় যদি স্যার 4 হয়, তাহলে আমার সঞ্চয়ের পরিমাণ 81 টাকা। পঞ্চম মাসে n এর জায়গায় যদি স্যার 5 হয়, তাহলে আমার সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 243 টাকা। তো আশা করি তুমি তোমার আনসারটা পেয়ে গেছো। এভাবেই তুমি 3 নাম্বারটাকে এক্সপ্লেন করতে পারো, অথবা তোমার যদি মনে হয় আমি এখানে যেভাবে দিয়েছি সেখান থেকে এক্সপ্লেন করবে, তাহলে সেক্ষেত্রে এক্সপ্লেন করতে পারো। তাহলে পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণ হচ্ছে x টু দি পাওয়ার 5, অর্থাৎ x টু দি পাওয়ার 5 বলতে মূলত কি বোঝাচ্ছে, 3 এর উপর 5 অর্থাৎ 243 টাকা। এতটুকু লিখলেও চলবে, তুমি তোমার মতো করে এক্সপ্লেন করতে পারো। ঠিক আছে, তবে আমার যতটুকু মনে হয় এভাবে এক্সপ্লেন করলে ভালো হবে। 2 নং হতে পাই বলে আমরা পেয়েছি নির্ণয় সূত্রটি 3 টু দি পাওয়ার n। তাহলে প্রথম মাসের সঞ্চয়ের পরিমাণ যদি এভাবে হয়, দ্বিতীয় মাসেরটা যদি এভাবে হয়, তৃতীয় মাসেরটা এভাবে হলে অবশ্যই পঞ্চম মাসেরটা এভাবে হবে। ইভেন পঞ্চম না 100তম মাসেরটাও যদি আমাদেরকে বের করতে বলে, তাহলে জাস্ট আমরা n এর জায়গায় 100 বসিয়ে দিব, দেন আমরা এটা ক্যালকুলেশন করে আনসারটা লিখে দিব। দ্যাটস ইট, হয়ে গেল। এবার আমাদের চতুর্থ নাম্বার প্রশ্নটি একটু দেখো, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করতে হবে। এটার জন্যই আমাদের উত্তরটা। তো আমি আমার পরিকল্পনা অনুযায়ী দেখেছি আমাকে টেবিলটা সঞ্চয় করতে হলে ধারাবাহিকভাবে 8 মাস পর্যন্ত টাকা সঞ্চয় করতে হবে, যেটা এখানে অলরেডি দেওয়া আছে। এই যে দেখো, যেহেতু 8 মাসে আমার সঞ্চয়ের পরিমাণ হবে 6,561 টাকা, যেটা হচ্ছে আমার টেবিলের দাম 6,000 টাকার প্লাস বা 6,000 টাকার কাছাকাছি। সো আমাকে একটানা ধারাবাহিকভাবে 8 মাস পর্যন্ত এই টাকাটা সঞ্চয় করতে হবে, তাহলে আমি টেবিলটি বানাতে পারবো। এ হলো তোমাদের কাজ 1 এর সমাধান। এবার আমরা কাজ 2 এর মধ্যে যাব। তার আগে বলে রাখছি, তোমাদের বড় ভাই বা বড় বোন যারা রয়েছে তারা চাইলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারে। এখানে 8 এবং 9 এর কোর্স ফি থেকে শুরু করে আমরা আগস্টের 10 তারিখ থেকে বেস স্টার্ট করব, এবং সেখানে 2.5 মাসের মধ্যে আমরা গণিতের সিলেবাসটা অর্ধেকটা কভার করব। বিস্তারিত জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল দুটো সাবস্ক্রাইব করো নাই, আরফাত একাডেমি এবং আরফাত স্যার, দ্রুত চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর পাশাপাশি আরফাত একাডেমির ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকো, বন্ধুদেরকে ইনভাইট করো, এবং আরফাত একাডেমির ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়ে যাও, যাতে সবাই মিলে একটা বেস্ট কমিউনিটি তৈরি করতে পারে এবং মূল্যায়ন সংক্রান্ত সকল আপডেট পেয়ে যাও। এবার আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে পরিমাপের দক্ষতা যাচাই। এই পরিমাপের দক্ষতা যাচাই করার জন্য কাগজ কেটে একটা ত্রিমাত্রিক মডেল তোমাকে তৈরি করতে হবে, যেটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবগুলা কি হবে, সমান হবে। তো আমি একটা ত্রিমাত্রিক মডেল এখানে তৈরি করেছি, তোমরা একটু দেখে নাও শিক্ষার্থীরা। এই এই যেটা হচ্ছে একটা ত্রিমাত্রিক মডেল, যেহেতু এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, সো এটা হচ্ছে একটা ঘনক হবে অবভিয়াসলি। এবার এর পরবর্তীতে আমাদেরকে কতগুলো প্রশ্ন দিয়েছে, এবং প্রশ্নগুলো হচ্ছে এক, তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি নির্ণয় করো। সো অবভিয়াসলি এটা একটা ঘনক হবে, কারণ আমরা এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যেহেতু সমান, সো অবশ্যই এটা কিউব বা ঘনক হবে। এবার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে তৈরিকৃত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। মনে রাখতে হবে আয়তন এবং একটি তলের ক্ষেত্রফল। তো আয়তন হচ্ছে, ঘনকের আয়তন হচ্ছে সরাসরি বাহু কিউব, ঠিক আছে। অর্থাৎ আয়তন ইজ ইকুয়াল টু সরাসরি আয়তন মানে হচ্ছে ভলিউম, বি মানে আয়তন, আর বাহু কিউব, বাহুর উপর কিউব বা 3, যে কোনো একটা দিতে পারো। সো এখানে আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু 5, সো আমি যদি 5 এর উপর 3 দিই, তাহলে হবে 125 ঘন একক। এভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে। আর এখানে যেভাবে দেওয়া আছে তুমি চাইলে এভাবেও লিখতে পারো। এবার একটি তলের ক্ষেত্রফল, আমরা জানি ঘনকের মধ্যে তল আছে 6টা, বাট আমরা সেখান থেকে একটা তল বের করব। তাহলে লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, একটা তল, যেহেতু প্রত্যেকটা তলের মধ্যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, সো আমরা যদি একটা তল নিই, মনে করো এই যে একটা তল, এখানেও কিন্তু স্যার প্রত্যেকটা বাহু 5 করে। সো এটা দেখতে কিসের মতো লাগে, এটা হচ্ছে বর্গের মতো লাগে। সো বর্গের ক্ষেত্রফলের সূত্র কি স্যার, সরাসরি বাহু স্কয়ার, অথবা তুমি চাইলে বাহু গুণ বাহু লিখতে পারো। সো আমি চাইলে 5 গুণ 5 যখন লিখলাম, তাহলে 5 5 25 বর্গ মিটার বা বর্গ সেমি, যেটা আচ্ছা যেহেতু কোনো একক নিয়ে নেই, বর্গ একক দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের কাজ, ঠিক আছে।
তবে আমার অনুরোধ থাকবে এখানে মিটার বা সেন্টিমিটার যে কোনো একটা নিয়ম। তাহলে আমাদের এতটুকু পর্যন্ত শেষ। এবার ৩ নাম্বার, তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা তোমাকে সপক্ষে যুক্তি দিতে হবে। অবশ্যই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব, আমরা একটু আগে বলেছি। এবং এখানে একটা তলের ক্ষেত্রফল যদি 25 হয় তাহলে 6টা তলের ক্ষেত্রফল অবভিয়াসলি 6 গুণ 25 হবে। ঠিক আছে? কারণ আমরা জানি একটা ঘনকের মধ্যে 6টা তল রয়েছে, তাইলে এর ক্ষেত্রফল হচ্ছে 6 গুণ বাহু স্কয়ার। তাইলে 6 গুণ বাহু স্কয়ার মানে হচ্ছে বাহু মানে হচ্ছে 5, অর্থাৎ 6 গুণ 25। এরপর গুণ করে এখানে অথবা এখানে লিখে দিলে যে কোনো একটা আনসার হিসেবে তুমি দিয়ে দিতে পারো। তো আমি উত্তরটা কিভাবে সাজিয়েছি দেখো। তৈরিকৃত মডেলটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা যাবে, যেহেতু ঘনকটিতে 6টা তল রয়েছে। প্রত্যেকটা তলের ক্ষেত্রফল যদি স্যার 5 স্কয়ার করে হয় তাহলে 6টা তলের ক্ষেত্রফল হবে 6 গুণ 5 স্কয়ার। এবং তুমি যদি এটা ক্যালকুলেশন করে দেখো তাহলে অবভিয়াসলি আনসারটা দাঁড়াবে তোমার 300 মেবি। 5 স্কয়ার মানে 25, তাহলে 25 গুণ 6 গুণ করলে হবে, দাঁড়াও আমার এখানে মোটটা রয়েছে, আমি নরমাল মোডে ইয়াটা করি। ওকে, 8 ডান। তাহলে 6 গুণ 5 স্কয়ার, দ্যাট মিন্স 150, সরি আমার ভুল হয়েছে, এটা হচ্ছে 150 হয়ে যাবে। 5 স্কয়ার মানে 25 আর 6 গুণ 25 মানে হচ্ছে 150 বর্গ একক। তো যুক্তিটা হচ্ছে যেহেতু ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল সমান এবং 6টি তল আছে, তাই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা খুব সহজ। এর পরবর্তী প্রশ্নগুলো একটু জটিল, যেমন কাজ 4-এর মধ্যে রয়েছে। দেখো এই 4-এর মধ্যে রয়েছে কাজ 1-এর সাশ্রয়ী সঞ্চয় হতে উল্লেখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। সো আমরা তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল কিন্তু পেয়েছি। আমরা এখানে লিখলাম 4 নাম্বার প্রশ্নের আনসার হিসেবে এখানে লিখলাম তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 25। একটি পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম 25 বর্গ একক, বা তুমি চাইলে এটা মনে করো এটাকে বর্গ মিটার দিতে পারো, সো নো প্রবলেম। এবার আমরা যেটা টেবিল ওই উল্লেখিত সঞ্চয়ের টাকা দিয়ে আমরা যে টেবিলটা কিনবো, এই টেবিলের দৈর্ঘ্য প্রস্থ কিন্তু সমান। সো মনে করো আমরা ওই টেবিলের একটা দৈর্ঘ্য প্রস্থ হিসেব করে মনে করো আমরা নিলাম ওই টেবিলটার ক্ষেত্রে আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ দিলাম, মনে করো স্যার 10 10 তো দেওয়া যাবে না, অনেক বড় হয়ে যাবে। সো 2 করে দিতে হবে, 2 2 করে নিলাম দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে তৈরিকৃত টেবিলের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু অথবা বাহু স্কয়ার 2 গুণ 2 অর্থাৎ 4 বর্গ মিটার। এবার আমাদের অনুপাতটা বের করতে হবে, সুতরাং অনুপাত। এখন কোন অনুপাতটা আগে দিতে হবে, কোন ক্ষেত্রফলটা আগে দিতে হবে, এখানে টেবিলের ক্ষেত্রফলটাকে আগে দিতে হবে। সো আমরা টেবিলের ক্ষেত্রফল 4 কে আগে দিলাম এবং ওই মডেলের যে ক্ষেত্রফল 25 এটাকে পরে দিলাম এবং এটা হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা 5 নম্বরে যাব। 5 নম্বরে কি বলা হয়েছে সেটা একটু লক্ষ্য করে দেখো। এখানে বলা হয়েছে উল্লেখিত টেবিলটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাথে তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা প্রকাশ করো। আমরা কিন্তু তৈরিকৃত মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু অলরেডি পেয়ে গেছি। সো আমরা লিখলাম তৈরিকৃত, আচ্ছা তৈরিকৃত মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল এখনো বের করিনি, তবে আমরা চাইলে এখন তৈরিকৃত মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারি। এটা কিন্তু এখন এই মুহূর্তে এখানে করা নেই। আচ্ছা ঠিক আছে, সো আমি করে নিলাম তৈরিকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা আমরা তো বের করেছি সমগ্র তলের ক্ষেত্রফল, তো পেয়েছিলাম 6 গুণ বাহু স্কয়ার থেকে 150 বর্গ একক বা 150 বর্গ মিটার। আমরা কিন্তু এটা আগে থেকেই পেয়েছিলাম। তোমরা যদি দেখো তাহলে আমি এখানে তোমাকে দেখাইতে পারি, এই যে স্যার 150 বর্গ একক বা বর্গ মিটার আমরা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল। এবার আমরা টেবিলটার সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। এখানে কিন্তু টেবিলের ক্ষেত্রে বলা হয়েছিল দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, কিন্তু উচ্চতার কথা কিন্তু বলা হয়নি। তো আমরা লিখব তৈরিকৃত তৈরিকৃত টেবিলের আমরা দৈর্ঘ্য, তৈরিকৃত টেবিলের এখানে আমরা নিলাম তৈরিকৃত টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার ছিল, তৈরিকৃত টেবিলের প্রস্থ ছিল 2 মিটার, যদি একটু বেশি হয়ে যাচ্ছে তৈরিকৃত টেবিলের উচ্চতা আমরা মনে করে দিলাম 1 মিটার। তাহলে আমরা তৈরিকৃত টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু এটা একটা আয়তাকার ঘনবস্তু
তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তোমরা জানো সূত্র হচ্ছে 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। তাহলে আমরা একটা কাজ করতে পারি, মনে করো এটাকে আমরা A হিসেবে ধরে নিলাম, এটাকে B হিসেবে ধরে নিলাম, আর এটাকে C হিসেবে ধরে নিলাম। এবার মানগুলো বসিয়ে দাও। তাহলে 2 গুণ 2 প্লাস 2 গুণ 1 প্লাস 1 গুণ 2। তাহলে আমরা প্রত্যেকটাকে মার্ক করে দিলাম। এবং এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এটা হচ্ছে 4 যোগ 2 যোগ 2, অর্থাৎ সব মিলিয়ে হচ্ছে 2 ইন্টু 8, দ্যাট মিনস 16 বর্গ মিটার। এবার আমাকে শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে, সুতরাং আমরা যদি শতকরায় প্রকাশ করি তাহলে শতকরা ইজ ইকুয়াল টু, আমাদের কোনটাকে আগে দিতে বলা হয়েছে দেখো, টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরিকৃত মডেল। সো আমরা তৈরিকৃত মডেলের যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম, এই তৈরিকৃত মডেলের ক্ষেত্রফল হচ্ছে তোমার 150, আর আমরা সমগ্র তলের যে টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল পেয়েছি এটা হচ্ছে 16। তাহলে 16কে আমরা 150 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের শতকরাটা চলে আসবে। সো আমরা যদি গুণ করি তাহলে 16 গুণ 100 ডিভাইডেড বাই 150, ঠিক আছে? তখন আমাদের অ্যান্সারটা এসেছে তোমার 10.16%। এটা হচ্ছে আনসার। অর্থাৎ তোমরা টেবিলের ক্ষেত্রফলটাকে, সমগ্র তলের ক্ষেত্রফলটাকে উপরে দিবা, আর যে মডেলটা তৈরি করেছিলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলকে নিচে দিয়ে 100 দিয়ে গুণ করলে তোমরা তোমাদের পার্সেন্টেজটা পেয়ে যাবে, যতটুকু আসে আর কি। এ হলো তোমাদের হিসেব। এবার আমরা আমাদের 3 নাম্বারের মধ্যে যাব। এখানে নির্দেশনা অনুযায়ী যে কোনো একটা মডেলের চিত্র তোমাকে মডেল তৈরি করতে হবে লটারির মাধ্যমে, এবং রং করে এই মডেলটি সূত্রের প্রমাণ তোমাকে দেখাইতে হবে। সো আমরা এখন তোমাদেরকে এটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে ইজি বিষয়। আমরা a প্লাস বি হোল স্কয়ারের যে মডেলটা রয়েছে সেই মডেলটা আমরা কিভাবে তৈরি করবো এখানে বিস্তারিত রয়েছে। সো তোমরা একটু দেখে নিবা, এবং এটাকে কিভাবে আমরা প্রমাণ করতে পারি সেটাও আমরা একটু পর তোমাদেরকে দেখিয়ে দিব। এগুলো তোমরা অলরেডি ক্লাস অনেকবার করেছো। অথবা মনে করো তোমার যদি মনে করো a মাইনাস বি হোল a প্লাস বি হোল স্কয়ার পড়ে, তাহলে সেক্ষেত্রে এভাবে a b এর সমান করে এরকম দুইটা নিয়ে দেন b এর সমান করে একটা নিয়ে, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, খুব সুন্দর করে তোমরা তোমাদের a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কিন্তু প্রমাণ করতে পারবা। ঠিক আছে? এই বরাবর কেটে তাহলে মনে করো এটাকে বি স্কয়ার দিলা, আর এটাকে এ বি দিলা, এটাকেও এ বি দিলা, আর এটাকে এ স্কয়ার দিলা, হয়ে গেল তোমাদের মডেলটা। এভাবে কাগজগুলোকে যুক্ত করে দিবা। এই হলো তোমাদের মডেল। এবার মনে করো তোমার এই প্রমাণটা যদি তোমরা করতে চাও, প্রুভ করতে চাও, তাহলে এ এবং বি এর মান যদি তুমি 2 এবং 3 ধরো, তাহলে সেক্ষেত্রে তুমি বাম পাশে লক্ষ্য করে দেখো 3 এবং 2 যোগ করলে হচ্ছে 5, অর্থাৎ 5 স্কয়ার মান হচ্ছে 25। এবার ডান পাশে তুমি একই মান বসিয়ে দেখো, 3 এবং 2 বসিয়ে দেখো, 3 এবং 2 বসিয়ে ক্যালকুলেশন করলে তুমি যদি হিসাব করে দেখো, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে তোমার 9, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, আর সব মিলিয়ে টোটাল যোগ করলে হচ্ছে 25 বর্গ একক। অর্থাৎ দেখো 3, 2, 2 এগুলা সবগুলা মিলে ক্যালকুলেশন করলে 25 বর্গ এককই হবে। এভাবে তোমাকে প্রুভ করতে হবে। এরপর 4 নাম্বারে আমরা চলে গেছি। 4 নাম্বারের মধ্যে তোমাদেরকে যে কাজটা করতে বলা হয়েছে, আমরা এখান থেকে শুধু একটা নিয়ে দেখিয়েছি। এখানে তোমাকে A4 সাইজের একটা কাগজের টুকরা নিয়ে তার কর্ণ বরাবর কেটে ফেলতে বলা হয়েছে। অর্থাৎ এইরকম একটা কাগজটাকে তোমরা এই বরাবর কেটে ফেলবা। কেটে ফেলার পর কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে এবং আকৃতি দুটির বৈশিষ্ট্য তোমাকে বলতে হবে। তাহলে আমরা যে কেটে ফেললাম, কাগজটি কেটে ফেললাম, তাহলে কাগজটির কর্ণ বরাবর দুটো অংশ ভাগ করলে এগুলা ত্রিভুজের মতো হবে। তোমরা জানো অবশ্যই। এই যে দেখো, আমরা যদি এখানে এ বরাবর, ঠিক আছে, আমরা যদি এ বরাবর কেটে ফেলি তাহলে এটাও একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ হবে। এবার এটা ত্রিভুজের 3টে কোণ থাকবে, প্রতিটা ত্রিভুজের 3টি অবশ্যই বাহু থাকবে। আর দুইটা দিলে হবে। তারপর আমরা এখানে দিয়েছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। এর যে কোনো দুইটা বৈশিষ্ট্য দিলে চলবে। এবার চাঁদার সাহায্যে এর যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এখন চাঁদার সাহায্যে প্রত্যেকটা কোণ পরিমাপ করে দেখলাম। শিক্ষার্থীরা, আমরা চাঁদার সাহায্যে এ কোণের পরিমাপ পেয়েছি মনে করো 45 ডিগ্রি। এরপরে বি কোণেরটা পেয়েছি মনে করো স্যার 45 ডিগ্রি, সি কোণেরটা পেয়েছি 90 ডিগ্রি। ঠিক আছে? তো আমরা সবগুলো যোগফল করে পেয়েছি 180 ডিগ্রি। সবগুলো যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এ হলো মূলত কাজ। এবার আমাকে বলা হয়েছে পরিমাপ করে যোগফল নির্ণয় করলাম, তাহলে 180 ডিগ্রি পেলাম। এবার 2 নংয়ে উল্লেখিত আকৃতির বাহুগুলোর যে কোনো একটি পরিমাপ করে বাহুগুলোর মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো। তো আমরা এই যে দেখো, আকৃতির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করে বাহুগুলোর মানকে লব হর হিসেবে আমরা যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করা যায়। আমরা এ বি বাহুর দৈর্ঘ্য পেয়েছি মনে করো 10,
বিসি বাহুরটা মনে করো 14 আর সিএ বাহুরটা মনে করো 10। এই যে মনে করো এভাবে আমরা জিনিসটা পেয়েছি আর কি। তাহলে এটাও 10, মনে করো এটাও 10 আর এটা মনে করো 14। এবার আমরা এইটার আলোকে কতগুলো প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে পারি তাহলে ভালো করে দেখো। যেমন এবি বাই বিসি একটা, এরপরে বিসি বাই এবি, এখানে একটা এবি বাই সিএ, সিএ বাই এবি, এভাবে আমরা টোটাল 6টা প্রকৃত ভগ্নাংশ এখানে তৈরি করেছি। সো তোমরা একটু কষ্ট করে দেখে নিবা, একটু বুঝতে হয়তো বা কষ্ট হইতে পারে। এখানে সমান চিহ্নগুলো একটু হয়ে গেছে, এগুলো হচ্ছে সবগুলো সমান চিহ্ন। সো এগুলো একটু তোমরা কষ্ট করে বুঝে শুনে আনসারগুলো দিবা। হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে 4 নম্বরে। এখানে কি বলা হয়েছে সেটা একটু লক্ষ্য করে দেখো। 3 নং এ প্রাপ্ত প্রত্যেকটি ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্ণয় করতে হবে। সো আমরা এখন কি করব? আমরা এই যে মনে করো প্রাপ্ত ভগ্নাংশের 3টা করে গুণিতক, যেমন 5/7 এর গুণিতক। সো আমরা কি করব? 5/7 এর দুই পাশে 2 দিয়ে গুণ করে ফেলবো, লব হরকে বা 3 দিয়ে গুণ করব বা 4 দিয়ে গুণ করব। একইভাবে এই যে দেখো 7/5 এটাকেও আমরা মনে করো উপরে নিচে বা লব হরকে 2 দিয়ে বা 3 দিয়ে বা 4 দিয়ে আমরা সবগুলা বের করে ফেললাম। এই হলো বিষয়। এভাবে তোমরা গণিতকগুলা বের করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। সর্বশেষ 3 নং এ প্রাপ্ত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করতে হবে। এখন সমহর বিশিষ্ট সমান হর, এটা মাথায় রাখতে হবে, অর্থাৎ নিচেরটা সমান হবে। সো আমরা প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করছি। সো আমরা এখানে 5/7, 7/5 এবং 1 নিয়েছি। এগুলাকে আমরা একই হরে কনভার্ট করব। সেজন্য আমরা দেখো লব হরকে 5 দিয়ে গুণ করেছি, এই 5/7 কে। আবার এটাতে 7/5 কে লব হরকে 7 দিয়ে গুণ করেছি, তাহলে আমরা যে রেজাল্টটা পেয়েছি। একইভাবে আরেকটা 1 ছিল মেবি। আচ্ছা, এই দুটাকে হলে হবে। সো আমরা 5/7 এবং 7/5 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশ, অর্থাৎ দুইটাকে 35 এর মাধ্যমে এই যে দেখো সমান হর বিশিষ্ট ভগ্নাংশে কিন্তু প্রকাশ করেছি। এই হলো বিষয়। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে বিষয়টা হচ্ছে 7/35 এটা কোথা থেকে এসেছে? কারণ লসাগু থেকে এসেছে হরগুলার। এই হলো বিষয়। আশা করি বুঝতে পেরেছো। সো তোমাদেরকে আবারও বলছি, তোমাদের বড় ভাই বা বড় বোন চাইলে আমাদের পেইড কোর্সে যুক্ত হতে পারে। এরপর আমাদের আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবগুলোর সাথে তোমরা অবশ্যই কানেক্টেড থাকবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকামনা রইল। ভালো থেকো, বেস্ট অফ লাক।